আচ্ছা শাকচুন্নি, তুই তো হসপিটালের ভূতেদের নেত্রী, তাই তো? গত কিছুদিন আগে একজন সৎ, মেধাবী, পরিশ্রমী, জেদি, প্রতিবাদী লেডি ডাক্তারকে ওই রকম নৃশংসভাবে দর্শন করে কারা মারলো বলতো? নাম বলতে অসুবিধা আছে মহামান্য, তাহলে আমার ওখানে থাকা দুষ্কর হয়ে উঠবে। তবে এই কথা বলতে পারি, ওই লেডি ডাক্তার সিনিয়র ডাক্তার আর সুপারের গোপন তথ্য জেনে গিয়েছিল। তথ্য যাতে বাহিরে ফাঁস না হয় সেই কারণে নিজেদের পিঠ বাঁচাতে লেডি ডাক্তারকে দুনিয়া থেকে সরে যেতে হলো। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানা কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে চলে এসেছি পৌলমী ও জয়দীপ আপনাদের জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে আপনারা যে গল্পটি শুনতে চলেছেন, গল্পটি একটু ভিন্ন স্বাদের। আচ্ছা, এই যে আমরা ইহলোকে যেমন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে সামিল হই, সেরকম যদি পরলোকেও তেনারা আন্দোলন করে কীরকম হয়, শুনতে থাকুন লেখক বজানির কলমে ভূতেদের আন্দোলন। তিলজলা খালপাড়ের ধারে ৩০ বিঘা জঙ্গলটায় ভূতেদের হেডকোয়ার্টার্স। বিভিন্ন জেলা থেকে নানা জাতের ভূত আজ সেখানে উপস্থিত হয়েছে আন্দোলনের উদ্দেশ্য তাদের ন্যায্য দাবি মানতে হবে। জমায়েত ভূতেদের মিছিলে স্লোগানে আকাশ বাতাস স্তব্ধ হয়ে ঘন কালো মেঘে একেবারে ছেয়ে গেছে। তাদের দাবি দেওয়া না মানলে আগামী দিনে তারা স্বর্গরাজ্য, ইন্দ্রসভা ও জমপুরি ঘেরাও করবে। ভূতেদের এই সালিশি সভায় প্রধান উপদেষ্টা স্বয়ং ব্রহ্মদত্তী। ধীরে ধীরে ভূতেদের জমায়েতে সারা জঙ্গলটা একটা বিভীষিকাময় রূপ নিয়েছে। তারা একসঙ্গে বলে চলেছে, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এত হট্টগোলে আর বিকট চিৎকারে ব্রহ্মদত্তের মাথার ঘিলু একেবারে চটকে যায়। সে ক্ষেপে গিয়ে বলে ওঠে, আরে বাবা, আস্তে আস্তে, এবার থামো। গাধার মতো চিৎকার করতে হবে না। যার যা সমস্যা আছে একে একে বলো। একসঙ্গে চিৎকার করলে কার কথার কি উত্তর দেব? এই খুনিভূত, তুমি প্রথম শুরু কর। খুনিভূত বলল, মহামান্য, আমরা ভূত বলে কি আমাদের কোনো মান সম্মান থাকতে পারে না? কেন, কি হয়েছে? দেখুন, আগে আমরা কত শান্তিতে এখানে ওখানে ঘুরে বেড়াতাম, রাস্তার টিমটিমে আলোয় পথচারীদের কত ভয় দেখাতাম। লোকে তখন আমাদের ভয় করত, আমরা আছি এটাও অকপটে স্বীকার করত। কিন্তু এখন ওই জীবিত মানুষগুলো আমাদের অস্তিত্ব মুছে দিতে সারা রাস্তা জুড়ে হ্যালোজেন, ডিমার, ভেপার, ত্রিফলার তীব্র আলো লাগিয়ে মানুষের মনে ভূতেদের ভয় শব্দটা লোপাট করে দিয়েছে। এখন আমাদের আর কেউ মান্যও করে না। মামদো বলল, শুধু তাই নয়,
আমার হুগলি জেলায় গ্রামগঞ্জে আমার ক্যাডাররা দাঁপিয়ে মানুষকে ভয় দেখাতো। মানুষ সন্দেহ হলে ভয়ে আর বাঁশতলা তেঁতুলতলা দিয়ে যেতেই পারতো না, পাছে আমরা তাদের ঘাড় মটকাই। এই ভয়টাই কাজ করতো ওদের মনের ভেতর। আর এখন ওই মানুষের দল আমাদের সাহেস্তা করতে হাড়মাত ওঝাগুলোকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ঝাঁটা পেটা থেকে শুরু করে শুকনো লঙ্কা পুড়িয়ে আমাদের পোয়ার জ্বালিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। এই শুনে মেছো ভূত বলে ওঠে, এতেও ক্ষান্ত হয়নি। আগে নদী, খাল, বিল থেকে কত সহজে নানান জাতের মাছ আমরা খেতাম, আর আজ ওই হারামজাদা বেয়াদব শয়তানগুলো গঙ্গা দূষণ সংস্কারের নামে মুঠো মুঠো টাকা পকেটস্থ করে গঙ্গাকে ক্রমশ বুঝিয়ে ফেলছে। পলি পড়ে পড়ে গঙ্গা এখন জরাজীর্ণের রূপ নিয়েছে। ভরাট স্রোতস্বিনী গঙ্গা লজ্জায় মুখ ঢেকেছে। পুকুরগুলো বেআইনি ভাবে ক্রমশ বুঝিয়ে ফ্ল্যাট বানাচ্ছে। তাহলে আপনি বলুন, এবার তাহলে আমাদের না খেয়ে মরতে হবে, তাই তো? আমরা এর সুবিচার চাই, আমরা এর সুবিচার চাই। এবার বলল ফাঁসি ভূত। এখন আবার আমাদের এই হেডকোয়ার্টার্সের প্রতি কুদৃষ্টি পড়েছে। এখানে নাকি বাবুরা বিলাসবহুল মাল্টিন্যাশনাল কমপ্লেক্স বানিয়ে ফুর্তির আড়তখানা করে ইনকাম করবেন। এই আপনি ভাবুন, আপনি এবার বলুন, এই তেঁতুল গাছ, শেওড়া গাছ, বেল গাছগুলো কাটা পড়লে আমরা কোথায় গিয়ে ঠাঁই নেব? আর এই বেল গাছ কাটা পড়লে আপনি বা কোথায় থাকবেন সেটা একবারও ভেবে দেখেছেন কি? ঘুষখোর ভূত কম যায় না, সে বলে কিনা, আপনি একটা জয়েন্ট পিটিশন দিন যমরাজের কাছে। কেন? কেন মানে নেকা নাকি? আপনি কি কোনো দিকেই খেয়াল রাখেন না? দেখছেন না, আগে মানুষের নর্মাল ডেথের হার ছিল 50%। একাধটা অপঘাতে মরতো ঠিকই, ওটা আমরা কনসিডার করে খাতায় ফেলে দিতাম। ফাইনাল চেক হয়ে ভূত হয়ে এলে আমরা তখন দলে টেনে নিতাম। আর এখন কোনো ভেরিফিকেশন ছাড়াই ভূতেদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেমন করে? শুনুন তাহলে, এখন মৃত্যুর টাইপটা একটু অন্য ধাঁচের। বোমাবাজি, গোষ্ঠীদ্বন্দ্ব, এনকাউন্টার, পিটিয়ে খুন, ধর্ষণের পর শ্বাসুদ্ধ করে হত্যা করা, এইভাবেই চলছে মৃত্যু ঘটানো। সবচেয়ে দুঃখজনক, মেয়েদের মৃত্যুর হার এতটাই বেড়েছে যে ওদের নিরাপত্তা দিতে দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ভেবে দেখেছেন কতগুলো ভূতের বাড়ি, পোড়ো বাড়ি, বাঁশঝাড়, তেঁতুল শাওড়া গাছের জঙ্গল দরকার বলুন তো? বিশেষ করে ওদের শ্লীলতাহানি থেকে রক্ষা করতে না পারলে ভূতেদের মান সম্মান একেবারে ধুলায় লুটিয়ে যাবে। এতক্ষণে মুখ খুলল ল্যাংড়া ভূত। আর ওই শালা হারে হারামজাদা মানুষগুলো আমাদের উচ্ছেদ করার জন্য জঙ্গল সাফ করে দিচ্ছে আর স্লোগান দিচ্ছে, একটি গাছ একটি প্রাণ। তলে তলে প্রমোটার দিয়ে পুকুর ভরাট করে দিচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত ফাঁকা রাস্তাগুলোতে আলোর বন্যা বইয়ে দিচ্ছে। সবাই মিলে বলে ওঠে, এর আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আস্তে আস্তে। এতক্ষণে সব শুনে বুদ্ধিজীবী ভূত বলল, আপনি বলুন, আমাদের কত অপবাদ অপমান সহ্য করতে হয়? এই মনুষ্য জাতির কাছ থেকে এত অপবাদ অপমান কি আর সহ্য করা যায় এই বৃদ্ধ বয়সে? অপবাদ মানে? আপনি আবার মানে জিজ্ঞাসা করছেন? কি জ্বালা! মনুষ্য জাতির কোনো এক বাচ্চা ছেলে ফোন ঘাটছে রাত্রি 10টা পর্যন্ত। মা বাবা ঘুমোতে যেতে বললে কর্ণপাত করছে না বাচ্চা ছেলেটি। হঠাৎ মা বলে উঠলেন, ওই ভূত আসছে। অমনি ছেলেটা ফোন ফেলে দিয়ে একেবারে ঘুমিয়ে পড়ল। এবার আপনি বলুন, ওই বাচ্চাটির প্রতি আমাদের কি কোনো মায়া মমতা নেই?
অযথা আমাদের নামে ভয় দেখিয়ে বাচ্চাটাকে শাস্তি দিল? এটা মানা যায়? আরে তোদের আস্কারাতেই তো বাচ্চাটা গোল্লায় গেছে। তোদের বাচ্চাকে কন্ট্রোল করতে না পারলে আমাদের কি দোষ বল দিকি? হ্যাঁ, অযথা আমাদের নাম জড়াচ্ছিস কেন বাবা? আমরা কি বাচ্চাটা শত্রু নাকি? মহিলা ভূতেরাও কম যায় না। এবার এগিয়ে এলো খেন্তি পিসি ভূত। আমরা নারী জাতি, আমরা অপমান সহ্য করতে পারি না। আমরা অবলা ভূত বলে কি আমাদের কোনো অস্তিত্ব নেই? যার যা ইচ্ছে তাই বলে যাবে। কবি আমি রাজবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। আজ 12 বছর হয়ে গেল, এখনো মনুষ্য জাতি বলে বেড়াচ্ছে আমি নাকি প্রতি রাতে ঘুঙুর পরে ঘুঙুরের আওয়াজ তুলে রাজবাড়ি ঘুরে বেড়াই। জীবিত অবস্থায় আমি কোনো দিন ঘুঙুর পরিনি। ভীতু মানুষগুলোকে আরো বেশি করে ভয়ে দেখাবার জন্যে আমার নামে এইভাবে অপমান দেওয়াটা কি ঠিক? আপনারাই বলুন, আমি এর বিচার চাই। এই শুনে নেতা ভূত বলল, আমি চাকরি কেলেঙ্কারি, ঘুষ কেলেঙ্কারি, ভেজাল ওষুধ কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, যত দুর্নীতি আছে সব দুর্নীতির কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। কিন্তু আমি কি শুধু একাই সবটা হজম করেছি? তোরাও তো সমানভাবে মধু চেটেছিস, আর আমায় কিনা পুলিশ দিয়ে এনকাউন্টার করে মারলে। ঠিক আছে, এখন আমি ভূত রাজনীতিতে বিশ্বাসী, তাই তো এই ভূতেদের দলে নাম লিখিয়েছি। কিন্তু ওই মানুষ শালারা এখনো আমার পিছু ছাড়ছে না। রাস্তাঘাটে আমার ছবিতে আগুন ধরিয়ে দিচ্ছে, কোথাও আবার আমার কুশপুত্তলিকা বানিয়ে জুতোর মালা গলায় জড়িয়ে দাউ দাউ করে পুড়িয়ে মারছে, আর মাল খেয়ে নৃত্য করছে। এর একটা বিহিত চাই মহামান্য। ব্রহ্মদত্তি সবাইকে জিজ্ঞেস করলো, আর কারোর কোনো অভিযোগ আছে? সবাই মিলে তারস্বরে বলে উঠল, সবার সব কথা শুনে ব্রহ্মদত্তি এবার শাঁকচুন্নি ভূতকে প্রশ্ন করলো, আচ্ছা শাকচুন্নি, তুই তো হসপিটালের ভূতেদের নেত্রী, তাই তো? গত কিছুদিন আগে একজন সৎ মেধাবী পরিশ্রমী জেদি প্রতিবাদী লেডি ডাক্তারকে ওই রকম নৃশংসভাবে ধর্ষণ করে কারা মারলো বলতো? নাম বলতে অসুবিধা আছে মহামান্য, তাহলে আমার ওখানে থাকা দুষ্কর হয়ে উঠবে। তবে এই কথা বলতে পারি, ওই লেডি ডাক্তার সিনিয়র ডাক্তার আর সুপারের গোপন তথ্য জেনে গিয়েছিল। তথ্য যাতে বাহিরে ফাঁস না হয় সেই কারণে নিজেদের পিঠ বাঁচাতে লেডি ডাক্তারকে দুনিয়া থেকে সরে যেতে হলো। এই শুনে মানদা ভূত উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, কি মজা, কি মজা! আমাদের দলে লেডি ডাক্তার এলে আমাদের আর অসুখ বিসুখের কথা চিন্তা করতে হবে না, ওই সব দেখে শুনে নেবে। ব্রহ্মদত্তি তাকে দেয় এক ধমক। তুই থাম তো, যে যার ধান্দা। দাঁড়া, যমরাজ মশাইকে একটা ফোন করে জেনে নি ওই মেয়েটার ব্যাপারে। ব্রহ্মদত্তি এবার যোগাযোগ করে যমরাজের সঙ্গে। হ্যালো, হ্যাঁ যমরাজ মশাই, হ্যাঁ আমি ব্রহ্মদত্তি বলছি। কি হয়েছে বলো? বলছি কি,
কিছুদিন আগে যে লেডি ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হলো তাকে কি আমাদের হেডকোয়ার্টার্সে ট্রান্সফার করেছেন? যমরাজ বললেন, এই তোমার মাথার বুদ্ধিটা কি হাঁটুর নিচে নেমে গেছে নাকি? হ্যাঁ, আমাদের এখন ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর উনি কিনা ট্রান্সফারের কথা ভাবছে। শোনো, ওকে এখন অবজারভেশনে রাখা হয়েছে। যতক্ষণ না ওর কেসের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ওকে অবজারভেশনেই রাখতে হবে। অবজারভেশনে কেন? ঘি দুধ খেয়ে খেয়ে পেটটা বাড়িয়েছ ঠিকই, কিন্তু ঘটে সেই গোবর ভরাই আছে। চারিদিকে দেখছো না, মিটিং মিছিল প্রতিবাদের শিরে আকাশ বাতাস কেঁপে উঠেছে। ইডি সিডি নেমে পড়েছে ময়দানে। হঠাৎ যদি ওকে প্ল্যান চেটে ডাকে, ইন্দ্রের কাছে কি জবাব দেব আমি? একবার ট্রান্সফার হয়ে গেলে কাগজপত্র ঠিক করতে 6 মাস লেগে যাবে, বুঝলে? মধ্যিখান থেকে আমার চাকরিটার 12টা বেজে যাবে। এখন ফোনটা রাখো, আমি খুব টেনশনে আছি। কিংভূত ওস্তাদের মতো বলে ওঠে, আপনাকে কতবার বলেছি আমাদের হাতে ক্ষমতা দিন, আমরাই ভূত হয়ে ওদের অবস্থা আমাদের মতো করে দেব। আত্মা যে কি ভয়ঙ্কর, জীবিত মানুষের কি ক্ষতি করতে পারে তা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। উত্তেজিত হয়েও না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমি তো বলিনি ফোঁস করো না, বলেছি ছোবল মেরো না। বেশি বাড়াবাড়ি হলে ওপর মহল আমাকে বহিষ্কার করবে। খবরটা মনুষ্য জাতির কাছে পৌঁছে গেলে আমাদের এখান থেকে এমন খেদান খেদাবে, আমরা আর এই পৃথিবীতে থাকতে পারবো না। চাঁদে রওনা দিতে হবে। এইবার মুখ খুলল মেছো ভূত। তাহলে চলুন জম্পুরি ঘেরাও করি, আমাদের আন্দোলনের শর্তগুলো ওদের জানিয়ে আসি। তোর কি ঘটে কিছুই নেই? মাছ খেয়ে খেয়ে নিজের মাথাটাই খেয়ে ফেলেছিস। জম্পুরি এখন ঘেরাটোপের মধ্যে রয়েছে, একটা মাছিও গলতে দিচ্ছে না। চিরুনি তল্লাশি চলছে, আর তুই বলছিস জম্পুরি ঘেরাও অভিযানে যেতে? মানদা ভূত পড়ল চিন্তায়। সে বলল, তাহলে কি হবে? আমরা কি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবো না? মনুষ্য জাতি দিনের পর দিন আমাদের উপর এইভাবে নির্যাতন করে যাবে, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। ব্রহ্মদত্তে সবাইকে থামিয়ে দিয়ে বলল, অত উতলা হোস না, ধৈর্য ধর ধৈর্য ধর। আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে দে, একটা পথ নিশ্চয়ই বেরোবে। আইডিয়া শোন, চম্পুরিতে যেসব তাবর তাবর মন্ত্রী আছে, বাঁ হাতে কামাতে কামাতে তাদের দশায় ছাড় পোকা ধরে গেছে। মুখে যতই বাতেলা দিক না কেন, পুঁদে মারাত্মক ভয়। ওরা সিকিউরিটি ছাড়া চলতে পারে না। সারাদিন পর ওরা যে রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, সেই রাস্তাতেই তোরা ভাঙা কাঁচের টুকরো আর মরচে ধরা পেরেক ছড়িয়ে রাখবি। ওদের গাড়ি গেলেই পাংচার হয়ে যাবে। সেই সুযোগে তোরা ওদের এলোপাথারি আক্রমণ করবি। দ্বিতীয়ত, ওদের বাড়ির বাচ্চাদের ভূতের ভয় দেখাবি। বাড়ির গিন্নি, কাজের লোক কাউকে ছাড়বি না। বিশেষ করে সেচ দপ্তর আর বন দপ্তরের দায়িত্বে যে আছে তাকে কিছুতেই ছাড়বি না। তাহলেই দেখবি আমাদের হেডকোয়ার্টার্সের প্রতি কুদৃষ্টি ধারা অন্য পথে ঘুরে গেছে। আমরা তো অশরীরী আত্মাও বটে, আমরা ওদের দেখতে পাবো, ওরা কিন্তু আমাদের দেখতে পাবে না। ফলে কোনো প্রমাণই ওদের কাছে থাকবে না। আরে সিনেমায় দেখিসনি ঘড়ি পরে অদৃশ্য হয়ে শত্রুপক্ষকে বেধারক পেটাচ্ছে? আমরাও সেই পদ্ধতিতে কাজ করব। ওরে বাবা, 6টা বেজে গেল দেখছি। এই ওঠো ওঠো, আজ আর নয়, আজ আর নয়। এই দূর থেকে যারা এসেছে তাদের আজ আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। তাই আজ এখানেই সালিশি সভা সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক বজানির কলমে ভূতেদের আন্দোলন। গল্পের বিভিন্ন চরিত্রে
কথক রনিতাদি ও অন্যান্য চরিত্রে জয়জিৎ, অঙ্কিত, আমি পৌলমী ও দিগন্ত। শুনতে থাকুন আরও নতুন নতুন গল্প, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন জানা অজানার মাঝে।